নমস্কার। বিভিন্ন স্বাদের গল্পের একমাত্র প্ল্যাটফর্ম গল্প উইথ রায়ান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। লেখিকা শ্রীপর্ণা অদ্বিতীয়ার লেখা রক্ত পিশাচ রহস্য একটা খুবই নৃশংস পিশাচের গল্প। আশা করছি এই গল্পের প্রথম পর্ব আমার সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই শুনে নিয়েছেন। আজ আপনারা শুনবেন রক্ত পিশাচ রহস্য গল্পের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন সুলেখা তার মায়ের অনুরোধে হাওয়া বদল করতে যায় বাঘমুন্ডি গ্রামে, তার মামার বাড়িতে। সেখানে গিয়ে সুলেখা তার মামাতো ভাই সমুর মাধ্যমে জানতে পারে এক ভয়ানক ঘটনা। বাঘমুন্ডি গ্রামে শুরু হয়েছে নৃশংস হত্যাকাণ্ড এবং এর পিছনে রয়েছে এক ভয়ানক রক্তপিশাচ। সুলেখা তার মামা মামির বারণ অগ্রাহ্য করে সেই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নেয়। সে কি পারবে সেই ভয়ঙ্কর রক্তপিশাচকে গ্রামবাসীর সামনে আনতে এবং তার বিনাশ করতে? শুরু হচ্ছে রক্তপিশাচ রহস্য দ্বিতীয় পর্ব। পেছনে পায়ের আওয়াজটা ক্রমশ আরো স্পষ্ট হতে লাগলো। ঠিক সেই সময় যেই আমি পেছন ফিরেছি, দেখি সেই অদ্ভুত লোকটা যাকে আজ সকালেই দেখেছিলাম। লোকটা আমাকে দেখা মাত্রই পাশের জঙ্গলে লুকিয়ে গেল। এরকম কেন করলো লোকটা? না না, এখানে থাকাটা আর নিরাপদ নয়। দ্রুত গতিতে পা ফেলে আমি এগিয়ে গেলাম লিপিদির বাড়ির উদ্দেশ্যে। ওখানে পৌঁছতে প্রায় 8টা বেজে গেছে। আমি বাড়িতে ঢুকতেই দেখি সমুর মুখটা কেমন শুকনো হয়ে আছে। সমু আমার দিকে এগিয়ে এলো, বলল, দি ভাই, তুমি এত দেরি করলে? আমি তো ভাবলাম তুমি আর আসবেই না, তাই ডাকতেই চাচ্ছিলাম তোমাকে। এদিকে এখানে কি হয়েছে জানো? কি হয়েছে? দিয়াকে দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? কি বলছিস কি? কোথায় গেছে ও? কেউ বলতে পারছে না, কেউ জানে না। এই 15 মিনিট আগে পর্যন্ত এখানেই ছিল। তারপর দিয়া ওর পাশের বাড়ির বন্ধু পূজাকে ডাকতে গিয়েছিল ওর বাড়ি, কিন্তু পূজার বাড়ির লোক বলল ও নাকি ওখানে যায়নি। তখন থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল বলো তো মেয়েটা? একটা বাচ্চাকে একা একা ছেড়ে দিল কেন এত রাতে? ও তো হামেশাই যায় ওর বাড়ি। এখন রাকেশদা, লিপিদি, মা আর পাড়ার লোকেরা মিলে ওকে খুঁজতে বেরিয়েছে। আমি কতবার বললাম ওদেরকে আমাকে নিয়ে যেতে, কিন্তু মা তো সাথেই নিল না। এইসব শুনে আমার খুব চিন্তা হতে লাগলো। হঠাৎ করে বাচ্চা মেয়েটা কোথায় হারিয়ে গেল? সমুকে বললাম, চল তো, আমরাও আশপাশগুলো একবার ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর আমরাও গ্রামের আশপাশটা ঘুরে দেখতে লাগলাম, কিন্তু বাচ্চাটাকে আর কোথাও পাওয়া গেল না। ঘড়ির কাঁটা ততক্ষণে প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে, কিন্তু দিয়ার কোনো দেখা নেই। এরপর আমরাও আবার লিপিদির বাড়ি ফেরত এলাম। ইতিমধ্যে ওরা সবাই দিয়াকে না পেয়ে যে যার বাড়ি ফিরে এসেছে। দিয়ার বাবার মুখটা গম্ভীর, মুখে কোনো শব্দ নেই, কিন্তু লিপিদি অনবরত কেঁদেই চলেছে, আর মামি ওনাকে সান্ত্বনা দিচ্ছে। আমি সমুকে আস্তে আস্তে বললাম, চল তো, জঙ্গলের কাজটা গিয়ে দেখি, যদি খুঁজে পাই। এত রাতে জঙ্গল? কেন, তোর ভয় লাগছে? না না না। তাহলে চল, বেরোতে যাব। অমনি মামি আমাদের দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছিস রে তোরা? হ্যাঁ, কোথায়? আসছি একটু। শোন,
তোরা যদি জঙ্গলের দিকে যেতে চাস বা গিয়ে থাকিস, আমি কিন্তু বলবো ওখানে যাস না, কেননা ওখানে ভীষণ বিপদ, ভয়ের ব্যাপার আছে, বুঝলি? মনে মনে ভাবলাম, মামি কিভাবে জানলো যে আমরা জঙ্গলে যাচ্ছি বাচ্চাটাকে খুঁজতে? আমরা তো এই ব্যাপারে খুব আস্তে আস্তে কথা বলছিলাম। আমি মামিকে বললাম, না না, জঙ্গলের দিকে যাচ্ছি না, আসলে দিয়াকে খুঁজতে খুঁজতে আমার ব্যাগটা বোধহয় কোথাও পড়ে গেছে, ওটাই খুঁজতে যাচ্ছিলাম আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, মনে থাকবে তো? আচ্ছা। এই বলে আমি আর সমু খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। জঙ্গলের কাছে যেতেই আমি আর সমু পুরো অবাক। দূর থেকে দেখলাম কিছু একটা অন্ধকারে মাটিতে পড়ে আছে। আমরা দৌড়ে কাছে যেতেই বুঝলাম, আরে এটা তো একটা বাচ্চার শরীর। দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে, পা দুটোকে ছিঁড়ে নেওয়া হয়েছে, শরীরে এক ফোঁটাও রক্ত আর বেঁচে নেই, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছে। উফ, কি নৃশংস! আমাদের বুঝতে আর দেরি হলো না যে এটা দিয়ার শরীর। আমি সমুকে বললাম, সমু, তোর কাছে লিপিদির ফোন নাম্বারটা থাকলে এখনই একবার ফোন করে জানা। আমার কথা শুনে সমু সঙ্গে সঙ্গে ফোন করে দিল, আর ওরাও 10 মিনিটের মধ্যেই সবাই ঘটনাস্থলে উপস্থিত হলো। আসা মাত্রই দিয়ার বাবা মা কান্নাকাটি জুড়ে দিল। হ্যাঁ, শরীর থেকে মাথা আলাদা হলেও ওর পরনের সাদা রঙের ফ্রকটা দেখে বোঝা যাচ্ছে এটাই দিয়া। সাদা ফ্রকটা আজ ওর জন্মদিন উপলক্ষে পড়েছিল। সবার চোখে জল। এত ছোট্ট মিষ্টি একটা মেয়ের এইরকম নৃশংস মৃত্যু কেউই মানতে পারছে না। আমার মামার পাশের বাড়িতে থাকা দিলীপবাবু পুলিশকে ফোন করে বললেন এখানে আসতে। কিছুক্ষণের মধ্যে দেখলাম একজন ইন্সপেক্টর তার 2জন কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তার ইউনিফর্মের নেম প্লেটে লেখা সৌভিক দত্ত। ইন্সপেক্টর এসে ওখানে উপস্থিত লোকজনকে নানান প্রশ্ন করছে দেখে আমি তাকে গিয়ে বললাম, নমস্কার, আমি সুলেখা চ্যাটার্জি। এই গ্রামে আমি কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, কিন্তু এইখানে এসে দেখছি অনেকগুলো অদ্ভুত রহস্যজনক মৃত্যু হয়েছে। অনেকের ধারণা এটা রক্ত পিশাচ করছে। আপনারও কি একই ধারণা? দেখুন সুলেখা দেবী, এখানকার মানুষরা এটাই বিশ্বাস করে, তাই আমরাও বাধ্য হয়ে এটাই বিশ্বাস করছি। তা আপনারা এখনো অবধি এই বিষয়ে কোনো স্টেপ নিচ্ছেন না কেন? স্টেপ নিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এই বডিটার পোস্টমর্টেম হয়ে গেলে রিপোর্টটা আমার একটু লাগবে। ঠিক বুঝলাম না, আপনি কেন এসবের মধ্যে ঢুকছেন? আপনি কি কোনো ডিটেকটিভ নাকি? না না, আমি একজন সাধারণ মানুষ। আমি শুধু এই গ্রামের মানুষদেরকে বাঁচাতে চাই, আসল অপরাধীকে ধরিয়ে দিতে চাই। আশা করি আপনারা এই কাজে আমার সাহায্য করবেন। চেষ্টা করব। একটু বিরক্ত হয়ে ইন্সপেক্টর কথাটা বললেন, তারপর আবার নিজের কাজে লেগে পড়লেন। আমি আর সমু বাড়ি ফিরে এলাম। মামিকে যে আমরা মিথ্যে বলেছি সেটা মামি বুঝে গেছে, তাই মামি আর কোনো কথা বলল না আমাদের সাথে। দরজা খুলে দিয়ে চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি ফ্রেশ হয়ে সবেমাত্র এসে বসেছি, সমু আমার কাছে এসে বলল, দি ভাই, মা আমাদের জন্য খাবার বেড়ে রেখেছে, বলল খেয়ে নিতে। আমি খেয়ে এসে মনে মনে ভাবতে থাকলাম ওই রক্ত পিশাচটার ব্যাপারে। আমি আসার পর 2 দিনে 2টো মৃত্যু। ভাবতে ভাবতেই হঠাৎ ঘরের মধ্যে সজোরে একটা শব্দ হলো। মনে হলো জানালা দিয়ে কিছু একটা এসে পড়ল ঘরের মধ্যে। আমি তাড়াতাড়ি আলো জ্বালিয়ে দেখি
একটা কাগজ দলা পাকিয়ে পড়ে আছে মাটিতে। তুলে নিয়ে দেখলাম কাগজটার ভেতরে একটা ইটের টুকরো, আর কাগজটাতে লেখা আছে, খুব সাবধান, কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমার কাজে ব্যাঘাত ঘটাস না, নয়তো তুইও মরবি। কাগজটা পড়ে আমার প্রচণ্ড রাগ হলো রক্তপিশাচটার ওপর। একটা জেদ চেপে গেল যে কে এই রক্তপিশাচ তা আমি খুঁজে বার করবই। কাগজটা সাবধানে ব্যাগের মধ্যে রেখে দিলাম। পরের দিন সকালে সমু আমার কাছে এসে বলল, দি ভাই, গুড মর্নিং। জানো তো দি ভাই, আমার এক প্রিয় স্যার আছেন, নাম শুভঙ্কর পাল। বাঘমুন্ডি হাই স্কুলে উনি আমাদের ইতিহাস পড়ান। ওনার কাছে আমি প্রাইভেটেও পড়ি। ওনাকে আমি তোমার রক্তমানব মারার গল্পটা বলেছিলাম অনেক দিন আগে। তো তুমি এখানে এসেছো শুনে উনি আমাকে বললেন তোমার সাথে আজ দেখা করতে চান। ওনাকে এসব বলার কি দরকার ছিল? না, মানে পিসিমণি যখন ফোন করে বলেছিল ঘটনাটা, তখন ব্যাপারটা নিয়ে আমি খুব চঞ্চল হয়ে উঠেছিলাম। তাই এই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে কথা বলতে গিয়ে তোমার ব্যাপারে বলেছিলাম। যাবে তো দিদি ভাই? আচ্ছা বাবা, যাব। তাহলে তুমি রেডি হয়ে নাও, স্যারের বাড়ি বেশি দূর না, আমরা এখনই বেরোবো। এইটুকু বলেই সমু বেরিয়ে গেল। আমিও ওর কথায় রেডি হয়ে বেরিয়ে গেলাম ওর সাথে। কাল রাতের ওই চিরকুটের ব্যাপারটা ওকে আর কিছুই বললাম না। বাঘমুন্ডি স্কুলের পেছন দিকটাতেই ওনার বাড়ি। গিয়ে দেখলাম ভদ্রলোক একটা আরাম কেদারে বসে সাহিত্যের বই পড়ছেন আর পা দোলাচ্ছেন। সমু গিয়ে বলল, স্যার, আমার দিদিভাই এসেছে। উনি সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে আমার দিকে উঠে এলেন। দেখলাম ফর্সা, লম্বা, বলবান চেহারা, পরনে একটা সাদা পাঞ্জাবি আর নীল প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি। দেখে আমার থেকে খুব বেশি বড় মনে হলো না। উনি আমায় এসে বললেন, নমস্কার সুলেখা দেবী, আমার নাম শুভঙ্কর পাল। আপনার ব্যাপারে অনেক শুনেছি সৌমকের কাছ থেকে। আমি তো আপনার পুরো ফ্যান হয়ে গেছি। আমি একটু হেসে নিয়ে বললাম, আমিও শুনলাম সমুর কাছ থেকে আপনার কথা। তা আপনি এখানকার অস্বাভাবিক মৃত্যুগুলোর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তাহলে কি ভাবছেন, এই রহস্য উদ্ঘাটন করবেন নাকি আপনি? ইচ্ছে তো আছেই। এই কেসে আমি আপনার পাশে থাকতে চাই। আমি আবারও হাসলাম আর সমুকে বললাম, নিশ্চয়ই। সমু, কাল যেখানে দিয়ার মৃতদেহটা পাওয়া গিয়েছিল সেখানে একবার যাব। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আমি কি যেতে পারি আপনাদের সাথে? আপনি যখন আসতে চাইছেন তখন আসুন না। এরপর আমরা তিনজনে মিলে গেলাম সেই ঘটনাস্থলে। পুলিশ জায়গাটাকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। শুভঙ্করবাবু খুঁজতে লাগলেন। এইভাবে বেশ কিছুক্ষণ খুঁজবার পর একটা জিনিস হঠাৎ চোখে পড়ল। ব্যারিকেডটার পাশে বেশ কিছু শুকনো বড় রক্তের হাত আর পায়ের ছাপ। ছাপগুলো ক্রমশ জঙ্গলের দিকে ঢুকেছে। তার মানে যে এই খুনগুলো করছে সে পা আর হাত উভয়ের ওপর ভর দিয়ে চলে। আমি ছাপগুলো অনুসরণ করতে করতে জঙ্গলের দিকে গেলাম। গিয়ে দেখি পা আর হাতের ছাপগুলো ক্রমশ মানুষের হাত আর পায়ের ছাপের মতন হয়ে গেছে। আমি হাত পায়ের ছাপগুলো অনুসরণ করতে করতে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি হাত আর পায়ের ছাপগুলো ক্রমশ মানুষের হাত আর পায়ের ছাপের মতন হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেছে। আমি এই বিষয়টা কি একটা জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি, হঠাৎ মাথার মধ্যে তক্তাতে জোরে মারার ব্যথা অনুভব করলাম। আমি চেঁচিয়ে উঠলাম আর প্রচণ্ড ব্যথার চোটে মাটিতে পড়ে গেলাম।
একটা জোরে হাসির শব্দ কানে এলো। ধীরে ধীরে পেছন ঘুরে দেখি সে সে অদ্ভুত লোকটা হাসছে। আমি হালকা অস্পষ্ট চোখে তাকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম আমি আমার মামা বাড়ির বিছানায় শুয়ে, আর একজন অচেনা ভদ্রলোক আমার পাশে বসে আছেন। তার চুলগুলো হালকা কোঁকড়ানো, দাড়িগুলো খুব নকশা করে কামানো, পরনে নীল শার্ট, কালো প্যান্ট, বুক পকেটে একটা পেন। উনি আমাকে বললেন, আপনি এখন কেমন বোধ করছেন? তখনও মাথার ব্যথাটা বেশ জোরালো। হাত দিয়ে অনুভব করলাম যে মাথায় ব্যান্ডেজ করা আছে। বড্ড লেগেছে। কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না, কিন্তু আমি ভেঙে পড়লে তো চলবে না। ধীরে ধীরে উঠে বসলাম। চাপা গলায় ওনাকে বললাম, মোটামুটি মাথার পিছনের দিকটা খুব ব্যথা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি চিরন্তন দত্ত। আগে এই গ্রামের যিনি ডক্টর ছিলেন, তিনি কোনো কাজে কলকাতায় গেছেন। কবে আসবেন বলে যাননি। তাই উনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন এখানকার সব মানুষদের দেখাশোনা করবার জন্য। আপনার ভাই আমার কাছে গিয়ে আপনার ব্যাপারে খবর দিয়েছিলেন, তাই আমি আপনাকে দেখতে এসেছি। শুনলাম নাকি আপনি এখানকার রক্তপিশাচকে ধরতে চাইছেন, আর এর আগেও নাকি একটা ভয়ানক রক্তমানবকে নিজের হাতে মেরেছেন। আপনাকে কি বলল? এই তো কিছুদিন আগে আমি শুভঙ্করের বাড়ি গিয়েছিলাম, তখন ওখানে সমুও ছিল। ওরা যখন এই বিষয়ে কথা বলছিল তখনই শুনেছিলাম। মনে মনে ভাবছিলাম, সমু আর ঠিক কতজনকে বলে বেরিয়েছে কে জানে। তারপর বললাম, আপনি কি এখানেই থাকেন? না না, আমি কলকাতাতেই থাকি। আমার স্যার দায়িত্ব দিয়েছেন, তাই এখানে এসেছি। এই 1 মাস মতো হলো প্রায়। কিন্তু এখানে আসার পর থেকে যা সব কাণ্ড দেখছি, ভেবেছিলাম কিছুদিন গ্রামে থেকে তারপর চলে যাব, কিন্তু স্যারের কথা তো এইভাবে ফেলে দিতে পারি না। আর ডাক্তারদের এত ভয় পেলে চলবেও না, তাই একান্ত বাধ্য হয়েই রয়ে গেলাম। আমি শুধু শুনছিলাম ওনার কথা। উনি আবার বললেন, কি যে হচ্ছে চারিদিকে কিছুই বুঝতে পারছি না। স্যার যে কবে ফিরবেন, খুবই ভয় ভয়ে দিন কাটাচ্ছি। কোন দিন যে বেঘোরে প্রাণটা চলে যাবে তা ভগবানই জানেন। দেখুন, এই মুহূর্তে তো আমাদের ভয় পেলে চলবে না, মনে জোর আনতে হবে আমাদের। আমি একটা কথা বুঝতে পারছি না, পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ কেন নিচ্ছে না? হ্যাঁ, সত্যিই তাই। দাদাজি এই ব্যাপারটা এত তাচ্ছিল্যের সাথে দেখছে কেন কে জানে। উনি তো চাইলেই কোনো কিছু একটা করতে পারেন। দাদা? দাদা মানে? দাদা মানে এই গ্রামের ইন্সপেক্টর সৌভিক দত্ত। উনি আমার নিজের দাদা হন। ও তাই নাকি? হ্যাঁ, সেই কারণেই তো ডক্টর দাসের সাথে আমার আলাপ হয়, তাই উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমার থেকে উনি অনেক সিনিয়র বলে আমি ওনাকে স্যার বলেই ডাকি। তারপর সমু ঘরে প্রবেশ করল। চিরন্তনবাবু সমুকে বললেন, এ সমু, এই নে প্রেসক্রিপশন, এখানে লেখা ওষুধগুলো আনিয়ে নিস। আমি বেরোলাম, বুঝলি? আর একটা পেশেন্টকে দেখতে যেতে হবে। তো দিদির খেয়াল রাখিস। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সমু আমার কাছে এসে বলল, কেমন আছো দিদি ভাই? মোটামুটি রে। আমি তো বুঝতেও পারলাম না কোথা থেকে যে কি হয়ে গেল। হঠাৎ তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি আর শুভঙ্করদা এসে দেখি তুমি মাটিতে পড়ে আছো, আর মাথা দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে। আমি আর দাদাই তোমাকে বাড়িতে নিয়ে এলাম। কে মেরেছিল তোমাকে? দেখেছিলে তুমি? না, আমি কাউকে দেখতে পাইনি। এই বলে আমি থেমে গেলাম আর ভাবলাম কাউকে এখন কিছু না বলাই ভালো। তারপর আবার বললাম, সমু, কিছু মনে করিস না বাবু, আমি একটু একা থাকতে চাই। শরীরটা একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও,
এই বলে ও নিজের ঘরে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 দিন লেগে গেল। ক্ষতটা খুব গভীর ছিল, তাই এখনো সারেনি। ব্যান্ডেজটা এখনো খোলা হয়নি, কিন্তু এখন অনেকটা সুস্থ বোধ করছি। ইতিমধ্যে কোনো মৃত্যু সংবাদ আসেনি বলে একটু নিশ্চিন্ত বোধ করছিলাম। ঘুম থেকে উঠে বিছানায় বসে আছি, এমন সময় সমু আমার ঘরে এলো। আমি ওকে বললাম, সমু, এখন আমি পুরোপুরি সুস্থ আছি, তাই আজ একটু বেরোবো। কোথায় যাবে দি ভাই? পুলিশ স্টেশন। কেন? দরকার আছে একটু। আমিও তাহলে যাব তোমার সাথে। আচ্ছা চল। এই বলেই আমি আর সমু রওনা দিলাম পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ওখানে পৌঁছতে দেখি ইন্সপেক্টর খবরের কাগজে মুখ ডুবিয়ে বসে আছেন। আমি ভেতরে ঢুকে একটু কাশলাম। তখন উনি আমাকে খেয়াল করলেন এবং বললেন, আরে সুলেখা ম্যাডাম যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এ কি, আপনার মাথায় আবার চোট লাগলো কি করে? বাথরুমে পড়ে গিয়েছিলাম। আমি মিথ্যে বললাম বলে সমু আমার দিকে তাকালো, কিন্তু কোনো প্রশ্ন করলো না আমাকে। আমি আবার বললাম, দিয়ার পোস্টমর্টমের রিপোর্টটা এতদিনে নিশ্চয়ই এসে গেছে, ওটা দেখার জন্যই এসেছি। মাথায় এত বড় চোট পাওয়ার পরও দেখছি এখনো ভোলেননি সেই কেসটার কথা। এত সহজে আমি কিছু ভোলার নই ইন্সপেক্টর। তারপর উনি আর কোনো কথা না বাড়িয়ে রিপোর্টটা আমার হাতে দিলেন। আমি দেখলাম যে খুনটা হয়েছিল 7:30 থেকে 8টার মধ্যে, আর ভিকটিমের শরীরের হাড়গুলোকে ভেঙে তারপর মাংস খাওয়া হয়েছে। আমি সবটা দেখে কাগজটা রেখে দিলাম। ইন্সপেক্টর বললেন, কি হলো, রেখে দিলেন যে? রিপোর্টে আমার যেটা দেখার ছিল সেটা আমি দেখে নিয়েছি। উনি খুব বিস্ময় প্রকাশ করে বললেন, বাহ, আপনি তো দেখছি এইসব বিষয়ে খুব ফাস্ট। হঠাৎ আমার নজর পড়ল ওনার গলার দিকে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার গলায় ওই অত বড় ক্ষতটা কিসের? কোনটা? ও, এটা এটা তো, আরে ওই যে আমার বাড়ির কাজের লোকটা পরশুদিন আসেনি, তাই 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 নিচু হয়ে বসে কাজ করতে করতে উঠতে গিয়ে হঠাৎ আর খেয়াল করিনি, পাশে বড় একটা রড ছিল, তাতে লেগে কেটে গেছে। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইন্সপেক্টর। আমরা তাহলে এখন আসছি, প্রয়োজনে আবার আসব। এই বলে আমি আর সমু বাড়ির পথের দিকে রওনা দিলাম। পথে যেতে যেতে আমি শুধু ভাবছিলাম যে ইন্সপেক্টরের কথায় এত অসঙ্গতি কেন? ওনার গলায় ওই ক্ষতটাই বা কিসের? রডে কেটে গেলে তো ক্ষতটা এই রকম হতো না। এই সব ভাবতে ভাবতে এগোচ্ছি, হঠাৎ শুভঙ্কর বাবুর সাথে দেখা হয়ে গেল। উনি আমাদের দিকে এগিয়ে এসে আমাকে বললেন, কি ম্যাডাম, কেমন আছেন? বেশ ভালো। দেখছেন তো, যে ওই রক্তপিশাচটার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে তার কি অবস্থা করছে ওই রক্তপিশাচ। আপনি তো আমাকে ভালো করে চেনেন শুভঙ্কর বাবু, এত সহজে আমি থেমে থাকার নই। ওর আসল রহস্য আমি বার করেই ছাড়ব। এই বলে ওনাকে বিদায় জানিয়ে আমি আর সমু বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ঘরে বসে আছি, হঠাৎ মামা আর মামি এলো আমার কাছে। তারপর মামি বলল, কি রে, সুস্থ হতে না হতেই বেরিয়ে পড়েছিস? আবার বেরিয়ে পড়লি? ও মামি, তুমি এত রাগ করো না, আমার একটু কাজ ছিল তো। দেখ দেখ, আমি রাগ করছি না তোর উপর। তোর মা আমার ভরসায় তোদের পাঠিয়েছে তো, তা শুধু তোর দেখাশোনা করছি মাত্র। আমি তোর মামি হয়ে আমি তো তোর কোনো খারাপ চাই না, তাই না বল? সাথে সাথে মামাও বলল, হ্যাঁ রে, তোর কিছু হয়ে গেলে তোর মা বাবাকে কি জবাব দেব বলতো? তোমরা অত চিন্তা করো না আমাকে নিয়ে, আমার কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় নিচে আয়, এখন তোদের তো খেতে দেবো, খাবি তো? খাওয়া শেষ করে আমি নিজের ঘরে এসে বসে আছি। এমন সময় আবার একটা কিছু মাটিতে এসে পড়ার আওয়াজ হলো।
আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি আবার একটা কাগজ। খুলে দেখি ওতে লেখা আছে, আসল রক্ত পিশাচকে ধরতে হলে আজ রাত 12টায় পুরনো মন্দিরের সামনে আসবেন। হ্যাঁ, এই রকম কিছু একটা প্রমাণ আমি চাইছিলাম, কিন্তু সেটা এত সহজে পাবো তা ভাবিনি। তবে আমি সমুকে এই বিষয়ে তখনই কিছু জানালাম না। রাতের বেলা ঠিক 12টা বাজার 15 মিনিট আগেই আমি রেডি হয়ে নিলাম। পুরনো মন্দিরটা মামার বাড়ি থেকে মাত্র 30 মিটারের দূরত্বে। ওখানে এখন আর কেউ যায় না। মন্দিরটা এখন পরিত্যক্ত, সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ আমার। আমি খুব ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরটার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। রাস্তাটা কালো অন্ধকারে ঢেকে গেছে। আকাশে মেঘের চলাচল প্রায় নেই। হালকা মৃদু একটা বাতাস বইছে। খুবই সাবধানে থাকতে হবে আমাকে। কিছুক্ষণ এইভাবে চলার পর পৌঁছে গেলাম পুরনো মন্দিরটার সামনে। সেখানে পৌঁছে কাউকে দেখতে পেলাম না। তখনই কানে একটা শব্দ ভেসে এলো আমার। আওয়াজটা মন্দিরের ভেতর থেকে এলো। আমি দৌড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম সেই অদ্ভুত লোকটা। সে মাটিতে পড়ে কাতরাচ্ছে। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছে। দেখে মনে হলো সেই রক্তপিশাচ একেও তার শিকার বানিয়েছে। আমি ওর কাছে যেতেই ও কাঁপা কাঁপা গলায় আমায় বলল, আমি আমি আপনার আপনার ক্ষতি করতে চেয়েছি। ওই ওই রক্ত পিশাচের কথায় আমাকে আমাকে ক্ষমা করবেন। কিন্তু কিন্তু রক্তপিশাচটা কে? বলুন, কি হলো বলুন, বলুন। উত্তর দেওয়ার আগেই সে মারা গেল। ঠিক সেই মুহূর্তেই মন্দিরের বাইরে থেকে কেউ দরজাটা লাগিয়ে দিল। আমি দৌড়ে গিয়ে দরজাটা ঠেলাঠেলি করতে লাগলাম, কিন্তু না, কিছুতেই খুলতে পারলাম না। আর তারপর মন্দিরের মধ্যে অন্ধকারে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক নৃশংস রক্তপিশাচ। কি বিভৎস রূপ রক্তপিশাচটার! বিশাল লম্বা চেহারা, পরনে একটা ছেঁড়া কালো পোশাক, মাথায় উস্কো খুস্কো চুলগুলো বিশাল লম্বা হয়ে কোমর অবধি এসে পৌঁছেছে। হাতে বড় বড় নখ, তীক্ষ্ণ দাঁত, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাঁচা রক্ত। ওই ওই অদ্ভুত লোকটার শরীরের রক্তই হবে। ওকে দেখা মাত্রই আমি দরজার দিকে সরে এলাম। রক্তপিশাচটা তার 4 পায়ে ভর দিয়ে ওই অদ্ভুত লোকটার দিকে এগিয়ে গেল। তার শরীর থেকে বাকি মাংস খুবলে খুবলে খেতে শুরু করলো আমারই সামনে। ওই বিভৎস কাণ্ড আর রক্তপিশাচের শরীর থেকে বেরোনো দুর্গন্ধে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। আমি ভয়ে সিঁটিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম ওই লোকটাকে খাওয়া শেষ হলেই হয়তো ও আমার দিকে আসবে। ওই লোকটার মতো আমাকেও খুবলে খুবলে খাবে। এই মৃত্যু যে কত ভয়ঙ্কর হবে তা এই দৃশ্য দেখেই আমি উপলব্ধি করতে পারছিলাম। আমার গলাটা শুকিয়ে আসছিল। ওই অদ্ভুত লোকটাকে খাওয়া শেষ করেই রক্তপিশাচটা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আমি তখন শুধু ওর লাল টকটকে চোখ দুটোর দিকে তাকিয়ে আছি। ও আমাকে বলল, দেখলি তো, দেখ দেখ, এইভাবে এইভাবে আমি মানুষদের রক্ত আর মাংস খাই।
এই বেটা অনেক দিন আমার কাজে লেগেছিল, অনেক খবরাখবর পেয়েছি এর থেকে, কিন্তু আজ খুব নাটক করছিল। ও নাকি আর পাপ কাজ করতে পারবে না। তাই দিলাম ব্যাটাকে শেষ করে, চিরতরে শেষ করে। কথাটা বলার পর অট্ট হাসিতে ফেটে পড়ল সেই রক্তপিশাচ। আমি ভয়ে আরেকটু সরে এলাম। তারপর সেই রক্তপিশাচটা আবার বলল, কিরে, ভয় পেলি নাকি? খুব তো চাইছিস আমাকে ধরতে, কিন্তু আমাকে দেখে এত ভয়। কিভাবে ধরবি তাহলে আমাকে? কিভাবে? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি তোমার আসল মুখোশটা সবার সামনে খুলবই। এই সুযোগটা আর তুই পাবি না। এইটা বলেই সেই রক্তপিশাচটা তার একটা হাতে থাবা দিয়ে আমাকে সজোরে মারল। আমি মাটিতে গিয়ে পড়লাম। তারপর ও ঝাঁপ দিল আমার উপর। আমি সাথে সাথে সরে পড়লাম। বুঝলাম এর শক্তির কাছে আমি কিছুই না। ওই মন্দিরের দরজাটাই সবার আগে খুলতে হবে। ঠিক এই মুহূর্তেই ওই রক্তপিশাচ আবার আমার দিকে হিংস্রভাবে এগিয়ে এলো। এখনই যেন আমাকে মেরে ফেলে আমার রক্তের স্বাদ গ্রহণ করতে চায়। অন্ধকারে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, তবে মন্দিরে থাকা ছোট জানালাটা দিয়ে হালকা চাঁদের আলো মন্দিরের ভেতরে এসে প্রবেশ করেছিল। সেই আলোয় আমি দেখতে পেলাম দরজার বাঁ দিকের কোণায় একটা পাথর পড়ে আছে। আমি দৌড়ে ওদিকে যেতেই আমাকে আবার ধাক্কা মারল রক্তপিশাচটা। ব্যথা জায়গায় আবার ব্যথা পেলাম। এইবার বোধ হয় মাথার ওই ক্ষত জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু হলো। রক্তপিশাচ আবার আমার গলা ধরে চেপে আমাকে তুলল। নিঃশ্বাস যেন আটকে গেছে। আর শ্বাস নিতে পারছি না। রক্তপিশাচের হাত থেকে বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা বৃথা। ওই রক্তপিশাচের কাছে আমি তুচ্ছ। নিজেকে এই চরম যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি দেব সেটাই শুধু ভাবছিলাম। হঠাৎ দেখি মন্দিরের দরজাটা শটান খুলে গেল, আর সাথে সাথেই রক্তপিশাচটা আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গিয়ে কাঁদতে লাগলাম। তারপর দেখি হাতে মশাল নিয়ে কেউ একজন মন্দিরে ঢুকেছে। মুখটা দেখতেই আমি চমকে উঠলাম। আরে এটা তো সমুকে দেখে রক্তপিশাচটা ওর দিকে এগিয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে উঠে বসলাম। সমুকেও সজোরে ধাক্কা মারল রক্তপিশাচটা। সমুর হাত থেকে মশালটা ছিটকে পড়ল রক্তপিশাচের গায়ে। ও সেটাকে ছুঁড়ে ফেলে আবারও সমুর দিকে হিংস্রভাবে তেড়ে গেল। আমিও এই সুযোগে এগিয়ে গেলাম মন্দিরের দরজার কাছে। পাশে পড়ে থাকা সেই পাথরটা তুলে ছুঁড়ে মারলাম রক্তপিশাচের মাথায়। রক্তপিশাচটা পাথরের আঘাত সহ্য করতে না পেরে
মাটিতে পড়ে গেল ঠিকই, কিন্তু ক্ষান্ত হলো না। ও পড়ে যাওয়ার সাথে সাথেই আমি সমুর হাত ধরে সেখান থেকে দৌড় মারলাম। বেশ কিছুটা দৌড়ানোর পরে বুঝলাম আমাদের পেছনেই ছুটে আসছে ওই রক্তপিশাচ, তার দুজোড়া পায়ে ভর দিয়ে। সমুকে বললাম, সমু সমু আরো জোরে দৌড়ো, আরো জোরে দৌড়ো। বাড়ির সামনে আসতেই সমু ঢুকে গেল বাড়িতে, আর আমি বাড়ির সামনে থাকা একটা ইঁটে ধাক্কা খেয়ে আছড়ে পড়লাম মাটিতে। সর্বনাশ! রক্তপিশাচ আর মাত্র 2 হাত দূরে। আমি যেন শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি, কিছুতেই উঠতে পারছিলাম না। হঠাৎ সমু আমাকে টান মেরে তুলে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঘরে ঢুকেই আমরা দুজনে মারাত্মকভাবে হাঁপাতে লাগলাম। আমি সমুকে বললাম, তুই তুই কিভাবে জানলি যে আমি ওখানে আছি? তুমি তুমি যখন বেরোচ্ছিলে আমি আমি তখন তোমাকে অনুসরণ করেছিলাম। তারপর দেখলাম তুমি তুমি ওই মন্দিরের ভিতর ঢুকে গেলে, আর আর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ব্যাপারটা ব্যাপারটা ভালো না বুঝে আমি দৌড়ে একটা মশাল নিয়ে আসতে দেখি তোমার তোমার এই অবস্থা। তুই ছিলিস বলেই আজ বেঁচে ফিরতে পেরেছি। যতটুকু বুঝলাম, একার শক্তি দ্বারা একে ক্ষান্ত করা যাবে না, আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়বো, কিন্তু কিন্তু তার আগে তোমার মাথার ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগাতে হবে। ওখান দিয়ে আবার রক্ত পড়ছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আমি হালকা চোখের পাতা খুলে একটা জিনিস দেখে চমকে গেলাম। দেখি মামি আমার ঘরের মধ্যে। আমার ব্যাগ খুলে কিছু যেন একটা খুঁজছে তার মধ্যে। সারা ঘরময় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কি খুঁজছে সেটা তো মামি ছাড়া আর কেউ জানে না। খুঁজতে খুঁজতে মামি আমার দিকে হঠাৎ তাকাতেই আমি আবার চোখ বুজে ঘুমানোর ভান করলাম, যাতে মামি না বোঝে যে আমি সব দেখে ফেলেছি। তারপর মামি ব্যাগ ছেড়ে আমার ঘরে থাকা আলমারিটার দিকে এগিয়ে গিয়ে আবার কিছু একটা খুঁজতে লাগলো। ঠিক এই সময় পাশের ঘর থেকে সমুর আওয়াজ পাওয়া গেল। সমু মামিকে ডাকছে। মামি যেন বিদ্যুৎ পড়ার মতো চমকে উঠল, আর সাথে সাথেই খুব ধীরে ধীরে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। মামি বেরোনোর পর আমি উঠে বসলাম। মামি কি খুঁজতে এসেছিল আমার ঘরে? আমি এমন কিছু তো রাখিনি যেটা মামির প্রয়োজন হতে পারে। তবে কেন? আর এত সাবধানতা অবলম্বনের কি ছিল? মামির কিছু লাগলে আমি নিশ্চয়ই সেটা দিতাম মামিকে, কিন্তু লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে খোঁজার মতো কি ছিল? এইসব ভাবতে ভাবতেই সমু এসে আমাকে ডাকলো। বলল, দি ভাই, মাথার ব্যথাটা এখন কেমন আছে? হ্যাঁ, আপাতত ঠিক আছি। আচ্ছা, আমি চিরন্তন দাদাকে ডাকতে গিয়েছিলাম। চিরন্তন দাদা আজ একটু পাশের গ্রামে যাবে, তাই আমাকে বলল কাল এসে তোমার চেক আপ করবে। কাল রাতে যা দৃশ্য দেখলাম, তারপর থেকে আমার মাথায় শুধু ওই রক্ত পিছাচে ঘুরছে। আচ্ছা, কে হতে পারে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই কাছের কেউ হবে না, তাই না? তুই এতটা নিশ্চিত হচ্ছিস কিভাবে? না, মানে কাছের কেউ যদি হয়
তাহলে আমাদের ক্ষতি করতে কেন চাইবে? ভুল। রক্ত পিশাচদের কাছে না কাছের মানুষ বলতে কিছু হয় না। যে মানুষ এই রকম খুবলে খুবলে মাংস খায় সে যে কতটা হিংস্র হতে পারে তা তো বোঝাই যায়। ও রক্ত পিশাচে পরিণত হওয়ার পর কে যে ওর আপন আর কে ওর শত্রু ও সেসব কিচ্ছু ভাবে না। শুধু খাদ্যযোগ্য কাউকে পেলেই হলো। আচ্ছা, এবার বুঝলাম। তো তুমি এখন কি করবে ভাবছো? এখন একটু ইন্সপেক্টরের বাড়ি যাব। ও, মানে চিরন্তন দাদের বাড়িতে? হ্যাঁ রে। আচ্ছা চলো। আমরা রওনা দিলাম ইন্সপেক্টরের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 20 মিনিটের দূরত্ব। ওনার বাড়ি গিয়ে দরজা ধাক্কাতেই ওনার বাড়ির চাকর এসে দরজাটা খুলল। তারপর সমুকে দেখে বলল, ও আপনি? কিন্তু ছোট বাবু তো বাড়িতে নেই। হ্যাঁ জানি। বড়বাবু কি আছেন বাড়িতে? না, উনি তো এই সময় কাজে থাকেন। মনে মনে ভাবলাম, হ্যাঁ এই সুযোগটাই তো আমি চাইছিলাম। বললাম, আমাদের আপনার সাথে একটু দরকার আছে। আমার সাথে? হ্যাঁ। আচ্ছা, ভেতরে আসুন। ভেতরে গিয়ে বসলাম। আমি বললাম, আচ্ছা কাল রাতে তো আপনি এখানেই ছিলেন তাই না? হ্যাঁ। কাল রাতে আপনার বড়বাবু কোথায় ছিলেন জানেন? বড়বাবু কাল রাতে বাড়ি ফেরেনি। ফেরেননি? কেন? জানি না, উনি মাঝে মাঝেই এমনটা করেন। ঠিক এইটাই আমার মনে হচ্ছিল। আমি ওনাকে বললাম, আপনি কিছু মনে না করলে আমরা একটু বাড়িটা ঘুরে দেখতে চাই, একটু দরকার আছে। আচ্ছা চলুন। বাড়িটা খুবই ছোট, মাত্র 3টে ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম। আমরা ইন্সপেক্টর, ডাক্তার আর ওনাদের চাকরের ঘরগুলো একটু ঘুরে দেখলাম। অস্বাভাবিক কিছুই লাগলো না, সবই তো ঠিক আছে। হঠাৎ একটা জিনিস দেখে আমার চক্ষু চড়ক কাজ হয়ে গেল। শুনছিলেন লেখিকা শ্রীপর্ণা অদ্বিতীয়ার কলমে রক্তপিশাচ রহস্যের 2য় পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।